This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আত্রি। আজ শুরুতেই ফুল অ্যান্ড ফাইনালে যে খবরে চোখ রাখবো, বিহারে ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে 56 লক্ষ নাম। তার প্রতিবাদে পাটনায় তুমুল বিক্ষোভ কংগ্রেসের ছাত্র সংগঠনের। উত্তাল সংসদ, বিহারে SIR ইস্যুতে আজও উত্তাল সংসদ। SIR নিয়ে আলোচনার দাবিতে ওয়েলে নেমে বিক্ষোভ বিরোধীদের হট্টগোলে দফায় দফায় মুলতবি লোকসভা। গতকালও লোকসভা এবং রাজ্যসভা দফায় দফায় মুলতবি হয়। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের সামনেও বিক্ষোভ দেখায় ইন্ডিয়া জোট। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলে। জ্যোতির্ময়, জানতে চাইবে, একদিকে বিহার পাটনা উত্তাল, অন্যদিকে সংসদ ভবনের ভিতরেও উত্তাল পরিস্থিতি। জ্যোতির্ময়, দেখো, বিরোধীরা একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না বিহারের SIR ইস্যুতে আলোচনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা সংসদের অধিবেশন চলতে দেবেন না। আজও আমরা দেখতে পাই যে একেবারে প্রত্যেক সাংসদরা, বিরোধী সাংসদরা তারা ওয়েলে নেমে আসেন, তারা বিক্ষোভ দেখান এবং সংসদের অধিবেশন শুরুর আগে আজকে সংসদ চত্বরে গত 3-4 দিনের মতো আজও সমস্ত বিরোধী সাংসদরা, অর্থাৎ ইন্ডিয়া জোটের সাংসদরা, তারা লাগাতার স্লোগান তোলেন, লাগাতার তারা বিক্ষোভ দেখান এবং সংসদের অভ্যন্তরেও যখন লোকসভা এবং পরবর্তী ক্ষেত্রে রাজ্যসভা উত্তাল হয়ে ওঠে, দুই কক্ষই দফায় দফায় মুলতবি হচ্ছে। তার কারণ কোনো পরিস্থিতিতেই সংসদের অধিবেশন চালাবার মতো কোনো পরিস্থিতি এই মুহূর্তে পার্লামেন্টে নেই। জ্যোতির্ময়, একটা বিষয় তোমার কাছ থেকে একটু স্পষ্ট করতে চাইবো। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এর আগে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছিল। প্রধানমন্ত্রী বিদেশ থেকে বিদেশ সফর সেরে ফিরে এলে, এই মুহূর্তে তিনি লন্ডনে আছেন, তিনি ফিরে এলে তিনি অপারেশন সিঁদুর নিয়ে সংসদে আলোচনা হবে এমনটা একটা ঐক্যমত্যে পৌঁছানো গিয়েছিল। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা কি হবে এরপরে প্রধানমন্ত্রী ফিরলেও, নাকি যতক্ষণ না এই SIR নিয়ে আলোচনা হচ্ছে বিরোধীরা কোনো আলোচনাতেই অংশ নেবেন না? দেখো, অপারেশন সিঁদুর নিয়ে কবে কখন আলোচনা হবে সেই সূচি ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। সোমবার লোকসভা থেকে আলোচনা শুরু হবে, মঙ্গলবার দিন আলোচনা শুরু হবে রাজ্যসভাতে এবং দুটি কক্ষেই 16 ঘন্টা করে আলোচনা হবে। ফলত বিরোধীদের কাছে পেহেলগাম বা অপারেশন সিঁদুর নিয়ে যে আলোচনার দাবি, সেই আলোচনার দাবি তারা ইতিমধ্যেই নিশ্চিত করতে পেরেছেন যে এক্ষেত্রে আলোচনা হবে এবং স্বয়ং প্রধানমন্ত্রী তিনি উপস্থিত থাকবেন। বিহারের SIR ইস্যুতে এখনো পর্যন্ত যেহেতু কোনো উত্তর পাওয়া যায়নি, সেই কারণে এই ইস্যুতে এখনো পর্যন্ত বিক্ষোভ জারি রেখেছে বিরোধীরা। ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকালের সঙ্গে। সংসদ ভবন আজ যেভাবে উত্তাল হয়ে রয়েছে, শুধু সংসদ ভবনের অধিবেশনের ভিতরের পরিস্থিতি নয়, বাইরেও অধিবেশন বসার আগেই ইন্ডিয়া জোট সম্মিলিতভাবে বিক্ষোভ দেখিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেস, RJD, তৃণমূল সাংসদদেরকে এবং তার সঙ্গে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিকদেরকে। पिछले 3 दिन से मांग कर रहे हैं कि SIR पे चर्चा करो, और आज तक भाजपा मंत्री से एक भी जवाब नहीं कि SIR पर चर्चा होगी हाँ कि ना। हम बस यही केंद्र सरकार से, केंद्र मंत्री से सदन के अंदर सुनना चाहते हैं कि SIR पर वोट देने का अधिकार आज लोगों से छीना जा रहा है, उस पर चर्चा होगी हाँ कि ना। जब ये जवाब देंगे सदन की शुरुआत हो जाएगी। एक विदेशी वोटर का नाम उनके ना BLO बोल रहे हैं ना कोई। अगर ये सरकार के इशारे और इरादे पर बिहारियों को बेदखल करने की योजना बना रहे हैं ना, तो आग से खेल रहे हैं। स्पेशल जो रिविजन हो रहा है पूरा गलत तरीका से हो रहा है, फुल गलत तरीका से। ये आधार कार्ड नहीं मानेगा, वोटर कार्ड नहीं मानेगा, कुछ नहीं मानेगा, ऐसा तो नहीं चलता है। ये इलेक्शन कमीशन अभी पॉलिटिकल इंस्टीट्यूट हो गया। बीजेपी जिसको जिसको बोलेंगे उसको रखेंगे, और बीजेपी जिसको काट देना बोलेगा वही करेगा। वो क्या होगा? मोटी बात यह है कि आपको रिवीजन से क्यों भागते हैं? क्या आप चाहते हैं कि वो व्यक्ति वोट दे जो उनकी मृत्यु हो गई है? क्या आप चाहते हैं उन लोगों को आप वोट देने के लिए कहते हैं जो उस क्षेत्र में रहते नहीं हैं, तो दूसरी जगह चले गए? तो क्या मतलब है इसका मतलब क्या है? हम इतना ही कहना चाहते हैं कि कृपा करके कांग्रेस पार्टी और विपक्ष चर्चा करें। चर्चा को तैयार है, हमें भी बहुत कुछ कहना है, लेकिन चर्चा से भागते हैं, मतलब लगता है जनता के वोट से डरते हैं।
বিহারে বাদ যাচ্ছে 56 লক্ষেরও বেশি ভোটারের নাম, আর তাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল পরিস্থিতি। একদিকে দেখতে পাচ্ছেন আপনারা 22 তারিখের ছবি, এসআইআর ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ। একইভাবে গতকাল সংসদ ভবনে প্রতিবাদ জানিয়েছিলেন বিরোধীরা, সেই ছবি আজকেও বজায় রইল। আজও এসআইআর ইস্যুতে বিরোধীদের প্রতিবাদে উত্তাল সংসদ। লোকসভা রাজ্যসভার অধিবেশনের ভিতরে তো বটেই, সংসদে অধিবেশন বসার আগেই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সম্মিলিতভাবে প্রতিবাদ জানানো হয়, যে প্রতিবাদে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসও সামিল ছিল, সঙ্গে ছিলেন কংগ্রেস, আরজেডি এবং বাম সাংসদরা। বিরোধীরা ক্রমাগত এক হওয়ার চেষ্টা করছে, সংগঠিত হওয়ার চেষ্টা করছেন এই এসআইআর ইস্যুকে সামনে রেখে। আর বিধানসভা ভোট থেকে সরে দাঁড়ানোর ভাবনা নিয়েছে আরজেডি, এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিহারে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজেপিকে জেতাতে একতরফা পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। কে কত ভোট পাবে আগে থেকেই ঠিক করে দেওয়া হচ্ছে, এই অভিযোগ আরজেডির তেজস্বী যাদবের। শরিকদের সঙ্গে ভোট বয়কট প্রসঙ্গেও আলোচনার ভাবনা। এটা কিন্তু বড় একটা স্টেপ হতে পারে অনির্বাণ। যদি সত্যি তিনি ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এটা খুব বড় একটা প্রভাব পড়তে পারে, কারণ আমাদের রাজ্যেও ভোট রয়েছে এরপরে। নিশ্চিতভাবে এই যদি শেষমেশ তেজস্বী যাদবের কথা অনুযায়ী আরজেডি ভোট বয়কটের পথে যায়, তাহলে সেটা অনেক বড় সিদ্ধান্ত হবে। আপাতত সেটা ভাবনা চিন্তার স্তরে রয়েছে, তেজস্বী যেমনটা জানিয়েছেন। আর এখানেই প্রভেদ যে তেজস্বী যাদব ওখানে বিরোধী বেঞ্চে আছেন, আর আমাদের এখানে অর্থাৎ আমাদের রাজ্যের ক্ষেত্রে শাসক দলের তরফ থেকে সব থেকে বেশি তারা সরব হয়েছে এই বিষয় নিয়ে। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে সরব হয়েছেন, কারণ একাধিক ডকুমেন্টসের মধ্যে যেখানে বার্থ সার্টিফিকেট চাওয়া হয়েছে সেটা নিয়েই মূলত সব থেকে বেশি আপত্তি উঠেছে। একেবারে এই মুহূর্তে বিজেপির তরফ থেকে বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো রাহুল সিনহার সঙ্গে। রাহুল সিনহা, আপনাকে স্বাগত TV9 বাংলার পক্ষ থেকে। তেজস্বী যাদব বিহারে বলছেন তারা ভাবনা চিন্তা করছেন যে নির্বাচন বয়কটের পথে হাঁটবেন কিনা। দেখুন, বিষয় হচ্ছে যে সমস্যা তেজস্বী যাদবের সেই সমস্যা মমতা ব্যানার্জি। বিষয় হচ্ছে ভুয়া ভোটার লিস্টে সমস্ত নাম এরা ঢুকিয়ে রেখেছে, সেই ভোটেই এরা ভোট পেত, এবং এরা বাংলাদেশ থেকে আগত যে সমস্ত মুসলমান অনুপ্রবেশকারী তাদের নাম দিয়ে ভরে দিয়েছিল ভোটার লিস্ট। 52 লক্ষ নাম বাদ গিয়েছে। অতএব এমনি বুঝতে পারছে যে জেতার কোনো সম্ভাবনাই নেই, সেই কারণে আগেই সারেন্ডার করে নেওয়া দরকার। এটা বিহারের তেজস্বী যাদব বুঝতে পেরেছে। আর এটা আর কিছুদিন বাদে এখানে কাজটা শুরু হোক, আগস্ট মাস থেকে, এরপর মমতা ব্যানার্জিও বুঝতে পারবে যে এর ফল কি আছে, এবং শেষ পর্যন্ত দেখবেন মমতা ব্যানার্জিও বলছে যে আমরা বয়কটের চিন্তা করছি। অতএব যারা ভুয়া ভোটারে ইলেকশন জেতে তাদের জেতার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়াতেই এই ত্রাহি ত্রাহি। রাহুল বাবু, এটাই তো প্রশ্ন করছেন তেজস্বী যাদবের বক্তব্য আমরা যেটা শোনালাম। তিনি বলছেন এই ভোটাররাই তো ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে বেছেছেন, বাকি সমস্ত। হ্যাঁ, বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে যে যদি জাল ভোটার তাদের ভোটেই যদি গতবারের ভোট হয়, তাহলে সেই জাল ভোটারটাকে একদম সঠিক মেনে রাখতে হবে। একবার কেউ চুরি করে পার পেয়ে গেল, তার মানে গতবার তো চুরি করেছে, তখন তো কেউ ধরেনি, এখন ধরবে কেন? এটা কোনো যুক্তিযুক্ত কথা হলো? অর্থাৎ অসাধু ক্ষেত্রে যে সমস্ত লোকেদের নাম ঢুকে রয়েছে ভোটার লিস্টে তার শুদ্ধিকরণ দরকার। অনেকদিন ধরে এ দাবি বিভিন্ন লোকেরা করে আসছে। বোঝা গেছে রাহুল বাবু, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা শুনে নেব এই প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলেছেন। ইলেকশন কমিশন বর্তমানে বিজেপির দলের একটা সংস্থা হিসেবে কাজ করছে, সেই বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই। কারণ ইলেকশন কমিশনার যে নিয়োগ হয় সেটা করছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনে মিলে। তারা নিজেদের লোককে কমিশনার হিসেবে বসিয়ে তাদের উঠতে বললে তারা উঠছেন, বসতে বললে বসছেন, যা বলা হচ্ছে তারা তাই করছেন। বিজেপিকে জেতাতে হবে এটাই তাদের ওপর নির্দেশ, এবং সেই উদ্দেশ্যে ভারতবর্ষের এতদিনকার ঐতিহ্য, গণতন্ত্রের ঐতিহ্যকে ভেঙে ফেলে তারা ভোটার লিস্ট গড়মিল করা, ভোটার লিস্ট ঘোটালা করে বিজেপিকে জেতানোর চেষ্টা কেন তারা প্ল্যানও করে ফেলেছেন। আপনারা দেখছেন বিহার কিভাবে উত্তাল হয়ে উঠেছে এই এসআইআর নিয়ে। আমাদের রাজ্যে অগাস্ট থেকে এসআইআর চালু হওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি। কি কি নথি দিতে হবে, সেক্ষেত্রে কি কি প্রয়োজন, সেটা আপনারা এক ঝলকে দেখে নিন।
আমরা বলছি কেন্দ্র বা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থা দেওয়া পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার, বিহারে যে এসআইআর হয়েছে সেগুলো এই ডকুমেন্টসের ভিত্তিতেই হয়েছে, সেই অনুসারেই আপনাদের আমরা জানাচ্ছি। 1987 সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, যেটা সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক বা পোস্ট অফিস কিংবা এলআইসির দেওয়া, তারপরে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বার্থ সার্টিফিকেট, জন্মের শংসাপত্র, ভারতের পাসপোর্ট, স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নথি আপনি দিতে পারেন, বা রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট দিতে পারেন, ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র সেক্ষেত্রে চলতে পারে, বা ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতির শংসাপত্র আপনি দিতে পারেন। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ এনআরসি যেখানে আছে, যাদের কাছে আছে, সেটা তারা সাবমিট করতে পারেন। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলির রেজিস্টার দেখানো যেতে পারে। সরকারের দেওয়া জমির নথি বা সরকারের দেওয়া বাড়ির দলিল দেখাতে পারেন। 2003-এর ভোটার তালিকার অংশবিশেষও দেখানো যেতে পারে। যে ভোটার তালিকায় 24-এ জয়, সেই তালিকায় রোহিঙ্গা বাংলাদেশি ছিল, যদি থাকে তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ করুন। বিহার বাংলায় ভোটের আগে রোহিঙ্গা বাংলাদেশির কথা মনে পড়ল, প্রশ্ন তৃণমূল সাংসদ দোলা সেনের। বিতর্ক চলছেই, বাংলাভাষী না বাংলাদেশি। এরই মাঝে দিল্লির জয়হিন্দ কলোনিতে উচ্ছেদের নির্দেশে স্থগিতাদেশ। দিল্লি নিম্ন আদালতের রায় হাতিয়ার করে আসলে তৃণমূল দেশে প্রত্যেক বাংলাভাষীর অধিকার নিশ্চিত করার বিষয়ে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা প্রথম পদক্ষেপ। বাংলা ও বাঙালি বিরোধী মোদী সরকার ও বিজেপি কখনো সফল হবে না বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। এখানে ধর্নাতেও বসেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা, কারণ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছিল, সমস্যা তৈরি হচ্ছিল এবং সেখানে সম্পূর্ণ অভিযোগ উঠছিল বিজেপি চালিত সরকারের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের সাংসদরা এখানে ধর্নাও দেন, আর সেই লড়াই আদালত পর্যন্তও যায়। তারপরে আদালতের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত উল্লেখ করে সাগরিকা ঘোষ তিনি এটাকে তৃণমূলের জয় হিসেবেই দেখছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই কথাটি কখনোই বলা হয়নি যে আদালতের নির্দেশেই জয়হিন্দ কলোনিতে উচ্ছেদ চলছিল, কিন্তু আদালত থেকে সাময়িকভাবে স্থগিতাদেশ নিয়ে আসার পর তারা সেই নির্দেশকে, আদালতের সেই নির্দেশকে, সাময়িক স্থগিতাদেশকে হাতিয়ার করে বলছেন দেশে প্রত্যেক বাংলাভাষীর অধিকার নিশ্চিত করার পথে এটা প্রথম পদক্ষেপ। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম পদক্ষেপ সফল বলে দাবি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষের। বাংলা ভাষাভাষীদের ভিন রাজ্যে হেনস্থা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, এই অভিযোগের স্বরূপ যেখানে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। আজকেই কথা বলবো জ্যোতির্ময়ের সঙ্গে। জ্যোতির্ময়, ঠিক কি ধরনের স্থগিতাদেশ পাওয়া গিয়েছে নিম্ন আদালত থেকে, যদি আমাদেরকে স্পষ্ট করেন। দেখো, পাতিয়ালা হাউস কোর্ট জানিয়েছে যে এই মামলার শুনানি যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাদের বাড়ি উচ্ছেদ করার বা যাদের বাড়িঘর ভেঙে দেওয়ার বা তাদেরকে সেই জমি থেকে উচ্ছেদ করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশের ওপরে পরবর্তী শুনানির দিন পর্যন্ত স্থগিতাদেশ থাকবে। এক্ষেত্রে আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেখানে লাগাতার যেমন ধর্ণা দেওয়া হয়, এর পাশাপাশি একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন তারা পাতিয়ালা হাউস কোর্টে দ্বারস্থ হয়। বিজেপি প্রথম থেকেই একটি কথা জানাচ্ছিল যে মূলত কোর্টের নির্দেশেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, অর্থাৎ একাধিক যারা বাসিন্দাদের সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কোর্টে গিয়েছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন, যাদের পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস। এবং পাতিয়ালা হাউস কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছে যে আপাতভাবে কারো বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে না বা তাদের বাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করা হবে না। পরবর্তী শুনানির পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী শুনানির দিন কি স্থির হয়েছে জ্যোতির্ময়? পরবর্তী শুনানি হবে আগস্ট মাসে, এখনো পর্যন্ত ডেট দেওয়া হয়নি। পরবর্তী শুনানির ডেট ধার্য করা হবে, কিন্তু আপাতত আগস্ট মাস পর্যন্ত কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা। জয়প্রকাশ বাবু, জয়হিন্দ কলোনিতে উচ্ছেদ এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করার যে নির্দেশ আগে আদালত দিয়েছিল, সেই নির্দেশে সাময়িক স্থগিতাদেশ হলো। পরবর্তী শুনানি আগস্ট মাসের কোনো একদিন, যে দিনটা এখনো নির্দিষ্ট নয়, কিন্তু সেই দিন পর্যন্ত উচ্ছেদ এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করা দুটোই বন্ধ রাখা থেকে আদালত সরকারকে নির্দেশ দিয়েছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি জয়প্রকাশ বাবু। শুনুন, একটা কথা আছে, ধর্মের কল বাতাসে নড়ে। অধর্ম করলে সেটা টিকে যাবে, এটা বিজেপির ধারণা। সব থেকে মানুষ বিরোধী, অমানবিক যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে সেটা হচ্ছে বিজেপি। সবসময় মানুষের ওপর অত্যাচার কিভাবে করবে সেই ফন্দি আঁটছে, এবং সেই
ফন্দি, মানুষ বিরোধী ফন্দি আদালতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। যে ঘটনা এরা করেছিল জয় হিন্দ কলোনিতে, সেটা তো আমাদের সব সাংসদরা গিয়ে দেখেছে। সারা ভারতবর্ষের চোখের সামনে তৃণমূল কংগ্রেস দিল্লির বুকের এই অনাচার সামনে এনেছে দিল্লি সরকারের, এবং সেইটা আজকে কোর্টে আদেশে এটা বন্ধ হয়েছে। আমরা এটাতে খুশি। আমরা চাই দিল্লি সরকার এর থেকে শিক্ষা নিক যে মানুষ বিরোধী কোনো কাজ ভারতবর্ষের যে কোনো কোনায় করলে তৃণমূল কংগ্রেস অতন্ত্র প্রহরীর মতন মানুষের পাশে দাঁড়াবে, এবং ভারতবর্ষের আইনে যেহেতু আমাদের আস্থা আছে, তাহলে আইনের পথে এই মানুষ বিরোধী বিজেপির ষড়যন্ত্র আমরা আটকাবো। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। এবার মিঠুন চক্রবর্তীর একটি বক্তব্য আপনাদের শোনাবো, যেখানে তিনি বলছেন বিজেপি বাঙালিদেরই পার্টি। কথা বলেছেন মিঠুন চক্রবর্তী। বাঙালি ইস্যুতে মমতাকে টার্গেট করেছেন মিঠুন, আর তিনি বলছেন যে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি ইস্যু নিয়ে। মিঠুন চক্রবর্তীর এই বক্তব্য সামনে এসেছে। কি বলেছেন মিঠুন চক্রবর্তী, বা শুনুন। আমি বাঙালি, আমি পশ্চিমবাংলার ছেলে, উত্তরে বলার পরিচয় কি দেবো? আর যারা বলছে বিজেপি পশ্চিমবাংলার পার্টি নয়, তাদের জিজ্ঞেস করি তারা কি সত্যিকারে এই বাংলার পার্টি? এখন তো সেটা মনে হচ্ছে না, তারা তো অন্য দেশের পার্টি মনে হচ্ছে। হ্যাঁ একদম, ওনার কাজই এটা, ওনার কাজই ওটা উস্কানো। সব জিনিসে উস্কে দাও, কোনো একটা কাজে লেগে যাবে। এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। বাঙালি ইস্যু নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাঙালির পার্টি। যারা প্রশ্ন তুলছেন তারা হয়তো অন্য কোনো দেশের। মন্তব্য মিঠুন চক্রবর্তীর। একই সঙ্গে দলের এক কর্মী প্রশ্নের উত্তরে মিঠুনের দাওয়াই মার খাবেন না, পাল্টা মার দিন। উত্তর কলকাতার সাংগঠনিক বৈঠকে মিঠুন চক্রবর্তীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, আপনার প্রতিক্রিয়া। দেখুন, মিঠুন চক্রবর্তী নিশ্চিতভাবে অভিনেতা। মিঠুন চক্রবর্তী বাংলার গর্ব। বাঙালি হিসেবে আমারও অত্যন্ত প্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু মিঠুন চক্রবর্তীকে এগুলো কেন বলতে হয় সেটা বলতে হবে আপনাদের। এর আগের বারে বিধানসভা নির্বাচনের আগেও মিঠুন চক্রবর্তীকে বলতে হয়েছিল মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, আমি কালকে উঠে হেলে ভোরা নই, হেলে ভোরা নই, ইত্যাদি ইত্যাদি 100 বলে ছবি। এইসব ডায়লগ মিঠুন চক্রবর্তীকে দিতে হয় কারণ মিঠুন চক্রবর্তীর ছেলের বিরুদ্ধে যৌন নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ রয়েছে। তার ছেলে জেলে থাকার কথা। মিঠুন চক্রবর্তীর নিজের হোটেল, সেই হোটেলের বিরুদ্ধে নোটিশ রয়েছে, সেই হোটেল ভাঙার অর্ডার রয়েছে। এখন মিঠুন চক্রবর্তীকে এগুলো করতে হবে কারণ বিজেপিকে তাকে সন্তুষ্ট রাখতে হবে। আবারও বলছি, অভিনেতা মিঠুন চক্রবর্তী আমাদের সকলের গর্বে। কিন্তু মিঠুন দা তার রাজনৈতিক অবস্থান থেকে যে মন্তব্যগুলো করছেন, এগুলো তো সরাসরি উস্কানিমূলক মন্তব্য। কোন সুস্থ রাজনীতিতে এই মন্তব্য কেউ বরদাস্ত করবে না, কিন্তু মিঠুন চক্রবর্তীকে তার প্রভুদের তুষ্ট করার জন্য এই মন্তব্যগুলো করতে হচ্ছে। এতে আখেরে তিনি বাংলার সম্মানটাকে আরো ছোট করছেন। ধন্যবাদ অরূপবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। বছর দেড়েক হলো দেশে চালু হয়েছে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন, কিন্তু হঠাৎ করে উত্তর 24 পরগনার বাগদায় শুরু হয়েছে সিএএ এর জন্য বিশেষ ক্যাম্প বা শিবির, যেখানে সিএএ এর জন্য অনলাইনে আবেদন করা যাচ্ছে। যার আয়োজক বিজেপি নেতা তথা বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সৌরভ গয়ালি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি গত 1.5 বছর আগে দেশে চালু হয়েছে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন, কিন্তু হঠাৎ করেই উত্তর 24 পরগনার বাগদায় শুরু হয়েছে সিএএ এর জন্য বিশেষ ক্যাম্প বা শিবির, যেখানে সিএএ এর জন্য অনলাইনে আবেদন করা যাচ্ছে। আর এই শিবিরের আয়োজক বিজেপি নেতা তথা বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সৌরভ গয়ালি। কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্কর দাসের সঙ্গে। দীপঙ্কর, জানতে চাইবো হঠাৎ করে এই ক্যাম্পের প্রয়োজন বা শিবিরের প্রয়োজন কেন হলো সিএএ নিয়ে? দেখো, এইটা কিন্তু একদমই বিজেপির আভ্যন্তরীণ বিষয়। যেভাবে বাগদাতে তারা এই ক্যাম্প করেছে, মূলত যে কনফিউশন তৈরি হচ্ছে কিভাবে আবেদন করবেন মানুষ। যে সিএএ আবেদন করবার জন্য বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে ভুলভ্রান্তি প্রচার করে দিচ্ছেন। কেউ বলছেন এটাতে পাওয়া যাবে, কেউ বলছেন বাংলাদেশ থেকে কাগজ লাগবে, মতুয়া কাগজে হবে না। এই যে নানা রকম অ্যাক্টিভিটিসের প্রশ্ন হচ্ছে, সেই কারণেই তাদের তরফ থেকে একটা শিবির করে, সেই শিবিরে সাধারণ যে সমস্ত বাংলাদেশি নাগরিক যারা অতীতে এসেছেন উদ্বাস্তু বা নাগরিকত্ব চান, তারা যাতে ওই শিবিরে গিয়ে আবেদন করতে পারেন এবং সেই আবেদন যথাস্থানে পৌঁছে যেতে পারে, সেই কারণে এই শিবিরের মাধ্যমে কিন্তু এই আবেদন করে দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু তারা বলছেন।
বেশ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দীপঙ্কর দাসের সঙ্গে। শুনবো সৌরভ গয়ালি, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি, যিনি এই শিবিরের আয়োজক, কি বলেছেন। সিএ এর মাধ্যমে মানুষ সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে চাইছেন, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে হ্যারাসমেন্ট হচ্ছে, তাই আমরা এখানে একটা শিবির করে মানুষের সহযোগিতা করছি যাতে খুব সহজে তারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারে এবং ভারত সরকারের কাছে নাগরিকত্ব আবেদন করে তারা নাগরিকত্বটা পায়। প্রত্যেক নাগরিকের একটা নাগরিকত্ব থাকা দরকার, এই জন্য আমরা এটা করছি, ভবিষ্যতে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। এখানে সিএর জন্য অনলাইন অ্যাপ্লাই করতে এসেছি। এখানে বাংলাদেশের বাবার নামের বা ঠাকুরদার নামের পুরনো কোনো কাগজ আর এই দেশের পুরনো কাগজ, যে কাগজ আছে আমাদের। কিছু বিজেপির নেতারা ছোট ছোট ক্যাম্প করে মানুষদেরকে বিভ্রান্ত করছে। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর বলতে বলতে গলা শুকিয়ে গেছে, কোথাও সাড়া মেলেনি। তাই কিছু নেতারা এখন ক্যাম্প ট্যাম্প করে দু একজন মানুষকে ভুল বোঝাচ্ছে। মানুষ বুঝতে পেরেছে এতে কোনো সাড়া নেই। এবার দেখুন দিলীপ ঘোষের একটা বিস্ফোরক মন্তব্য। তিনি আধার কার্ড নিয়ে কি বলছেন। পয়সা দিলেই পাওয়া যায় আধার কার্ড, বাড়ির পোষা কুকুরের নামেও আধার কার্ড করা যায়। আধার কার্ডের কি মূল্য আছে, এই প্রশ্ন দিলীপ ঘোষের। আদালতে যখন এই মামলা চলেছে তখন নির্বাচন কমিশনও বলেছে আধার কার্ড অনেক জাল আছে, তাই নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে আধার কার্ডকে তারা গণ্য করেন না। এবার দিলীপ ঘোষ বলছেন যে টাকা দিলেই আধার কার্ড পাওয়া যায়, এমনকি বাড়ির পোষা কুকুরের নামেও নাকি আধার কার্ড হয়। এসব কার্ড তো পয়সা দিলে পাওয়া যায়। আপনার বাড়ির যে পোষা কুকুর তার নামে আপনি আধার কার্ড করতে পারেন। এটাকে পরিচয়পত্র মানা হচ্ছে না, কারণ আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া গেছে রাস্তায়, বা আধার কার্ডও বস্তা বস্তা পাওয়া গেছে। এর কি মূল্য আছে? নাহলে একটা লোক যে 10 বছর আগে বাংলাদেশ থেকে এসেছে আর আপনি এক হতে পারে কি? তাকেও বলা হবে দেখাও। তো বাংলাদেশের ভোটার লিস্টে তার ভোট নাম বেরোচ্ছে, সেটাও আমরা দেখেছি। আজকাল লুকানো থাকে না, তাদেরকে আলাদা করার চেষ্টা হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি এবং তার পার্টি সেই বাংলাদেশি ভুয়ো ভোটারদের পেছনে দাঁড়াচ্ছেন, এটা বাংলার মানুষকে বুঝতে হবে। ইতিমধ্যেই এসআইআর বিতর্কে উত্তাল দেশ। বিহারের পর পশ্চিমবঙ্গেও কি আসছে এসআইআর, এ নিয়ে দাবি পাল্টা দাবি, অভিযোগ, প্রতিবাদ চলছে এবং তার মধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে নতুন করে ভোটার লিস্টে নাম তোলার জন্য অথবা ভোটার লিস্টের নাম থাকবে কিনা সেটা বিবেচনা করবার জন্য আধার কার্ড তাদের কাছে মান্য ডকুমেন্টস বা নথি নয়। ঠিক সেই সময় দাঁড়িয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, বাড়ির পোষা কুকুরের নামও পয়সা ফেললে আধার কার্ড হয়, ওটা কোনো নথিই নয়। এসব কার্ড তো পয়সা দিলে পাওয়া যায়। আপনার বাড়ির যে পোষা কুকুর তার নামে আপনি আধার কার্ড করতে পারেন। এটাকে পরিচয়পত্র মানা হচ্ছে না, কারণ আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া গেছে রাস্তায়, বা আধার কার্ডও বস্তা বস্তা পাওয়া গেছে। এর কি মূল্য আছে? নাহলে একটা লোক যে 10 বছর আগে বাংলাদেশ থেকে এসেছে আর আপনি এক হতে পারে কি? তাকেও বলা হবে দেখাও। তো বাংলাদেশের ভোটার লিস্টে তার ভোট নাম বেরোচ্ছে, সেটাও আমরা দেখেছি। আজকাল লুকানো থাকে না, তাদেরকে আলাদা করার চেষ্টা হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি এবং তার পার্টি সেই বাংলাদেশি ভুয়ো ভোটারদের পেছনে দাঁড়াচ্ছেন, এটা বাংলার মানুষকে বুঝতে হবে। এবার আপনাদের দেখাবো একটা ছবি, যে ছবি ব্যাপক বিক্ষোভের ছবি উঠে আসছে চন্দননগর পুরসভার সামনে। আগে ছবিটা দেখুন, তার সঙ্গে সঙ্গে আপনাদের জানাতে থাকবো যে ঠিক কি হয়েছে। বিজেপির একটি কর্মসূচি, সেই কর্মসূচিতে বাধা দেয় পুলিশ আর সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আশিক আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। আশিক, ঠিক কি হয়েছে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো? বিজেপির কি নিয়ে কর্মসূচি ছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আজকে চন্দননগর উত্তর এবং দক্ষিণ মন্ডলের বিজেপি নেতাকর্মীরা তারা আজকে উপস্থিত হয় চন্দননগর কর্পোরেশন গেটে। তাদের যেটা মূল দাবি ছিল যে চন্দননগরের রাস্তা বেহাল রয়েছে এবং চন্দননগর জুড়ে পুকুর ভরাট হচ্ছে এবং বেআইনি নির্মাণ করা হচ্ছে। এই সবের বিরুদ্ধেই কিন্তু আজকে বিজেপি কর্মী সমর্থকরা তারা চন্দননগর কর্পোরেশনে যায়, মিছিল করে চন্দননগর ছবিঘর মোড় থেকে। এবং তারা যখন চন্দননগর কর্পোরেশনের গেটের সামনে যায়, সেখানে কিন্তু চন্দননগর থানার বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত ছিল এবং তাদেরকে বাধা দেয় এবং পুলিশ বাধা দিতেই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা চন্দননগর কর্পোরেশনের গেটের উপর উঠে যায় এবং গেট ধরে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং পরে তারা প্রকার গেট ভেঙেই কিন্তু চন্দননগর যে মেয়রের ঘর রয়েছে সেই মেয়রের ঘরের সামনে, যদিও সেখানে উপস্থিত ছিলেন, সেখানেই তারা মেয়রের ঘরের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরে তারা একটি স্মারকলিপি জমা এবং তারা যেটা জানাচ্ছেন যে জমা দিয়ে চলে যান। ধন্যবাদ আশিক।
কর্মীদের গায়ে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে। পুলিশ কর্মী মহিলারা ছিল না তখন, তারা ঠেলে সরিয়েছে এবং তারা দলদাসের কাজ করছে। অবশ্যই আমরা দেখছি তারা সরকারের হয়ে কাজ করছে। ফিরে এলাম বাংলার সুপার প্রাইম টাইমে। এই মুহূর্তে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে, এবং ফুল অ্যান্ড ফাইনালের এই মুহূর্তে সব থেকে বড় খবর, দেবোত্তর সম্পত্তি দখল করে বাংলাদেশিদের বিক্রির চেষ্টা। আর সেই চেষ্টার প্রতিবাদ করার জন্য এবারে তৃণমূলের পার্টি অফিস দেবোত্তর সম্পত্তি দখল করে তৈরি হয়েছিল। এবার সেই পার্টি অফিসেই ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হবে, সেই ধর্ষণের ভিডিও করা হবে এবং তারপরে সেই ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। এমনই ভয়ঙ্কর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইংরেজবাজারের দুই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীর বিরুদ্ধে। বিজেপির এক পঞ্চায়েত সদস্য সহ 2 মহিলাকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। দেবোত্তর সম্পত্তি দখল করে বাংলাদেশিদের বিক্রির চেষ্টা, দেবোত্তর সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, তার প্রতিবাদ করায় ইংরেজবাজারে বিজেপির পঞ্চায়েত সদস্য সহ 2 মহিলাকে ধর্ষণের হুমকির অভিযোগ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শুভতোষের সঙ্গে কথা বলে। শুভতোষ, জানতে চাইবো তোমার কাছ থেকে সম্পর্কে, ভয়ঙ্কর অভিযোগ। হ্যাঁ, একদমই তাই। এটা মানে ভয়ঙ্কর অভিযোগ শুধু নয়, পুরো বিষয়টাই এমন একটা জায়গায় যে তারা কিন্তু দেবোত্তর সম্পত্তির বিষয়টা নিয়ে বারবার যখন দখল করে নিচ্ছিল তৃণমূলের নেতা কর্মীরা, স্থানীয়রা, এবং তারপরে পার্টি অফিস যখন তৈরি হচ্ছিল তখনও কিন্তু তারা গ্রামবাসীরা সেই নিয়ে প্রতিবাদ করে এবং বারবার, এবং কি সেখানে তারা যখন সংকীর্তন করার চেষ্টা করে তখন সেখানেও হামলা চালানো হয়। তারপর সেখান থেকে তাদেরকে মহিলাদের উপর হামলা চালানো হয়, বেশ কয়েকজন মহিলা আহত হন। শুধু তাই নয়, নিয়মিতভাবে হুমকির মুখে পড়তে হচ্ছে। সেখানে একটি পুকুর রয়েছে, সেখানে পুকুরের স্নানাদি থেকে শুরু করে অন্যান্য কাজকর্ম, তারা পারিবারিক যারা নিত্য নৈমিত্তিক কাজকর্ম হতো সেখানে তারা পুকুরে ব্যবহার করতে পারছে না। একেবারে কথা বলবো আরো একবার শুভতোষের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভতোষ, তো ভয়ঙ্কর অভিযোগ, পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে? কোনো অভিযোগ দায়ের হয়েছে এখনো পর্যন্ত এদের নামে? দেখো, এখনো পর্যন্ত এরা এই যারা যাদের ওপর হামলা হয়েছে এবং যাদেরকে এই হুমকি শুনতে হচ্ছে বারবার, তারা স্পষ্টভাবে জানিয়েছেন পুলিশ তাদের পাশে এখনো পর্যন্ত দাঁড়ায়নি। শুধু তাই নয়, গুরুতর অভিযোগ তারা করছেন পুলিশের কয়েকজন নাকি সেই সমস্ত যারা মাফিয়া বা জমি মাফিয়া, যারা দেবোত্তর সম্পত্তি দখল করে সেখানে পার্টি অফিস বানিয়ে ফেলেছে, সেখানে তাদেরকেও নাকি মানে সেখানে মদত দিচ্ছে। এবং শুধু তাই নয়, মাঝে মধ্যে সেই পার্টি অফিসে এসে কয়েকজন পুলিশকর্মীকে সেখানে থাকতেও দেখা গেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন মানে সেই গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা, তাকেও হুমকি দেওয়া হয়েছে এবং এর আগেও তিনি আমাদের এই চ্যানেলে বক্তব্য রেখেছিলেন। কি হুমকি আপনাকে দেওয়া হচ্ছে এবং কি হুমকি শুনছেন বারে বারে? আমাকে হুমকি দিয়েছে তৃণমূল পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে উলঙ্গ করে ধর্ষণ করা হবে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হুমকি দেওয়া হয়েছে। আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। প্রকাশ্যে এটা করছে? কেন আপনারা প্রতিবাদ করেছিলেন বলে? প্রতিবাদ করার জন্য আমি বলেছিলাম ওই দেবোত্তর মাটিতে মন্দিরের জায়গাতে মন্দির হোক, কোনো মানে মদ গাঁজার আড্ডা যেন না হয়, এই বলাতেই আমাকে হুমকি দিচ্ছে। মানে এরা কারা? এরা সবাই এরা তৃণমূল নেতা। ওরা ওখানে কি পার্টি অফিস তৈরি করে দিয়েছে দেবোত্তর? হ্যাঁ, দেবোত্তর জায়গা সম্পত্তিতে পার্টি অফিস তৈরি করেছে। শুধু এই মহিলাই নন, এই বিজেপির কোনো নেত্রী বলে নয়, ওখানকার সাধারণ বাসিন্দা একজন গ্রামের মহিলা, তিনিও কিন্তু এই বিষয়ে প্রতিবাদ করেছিলেন। তার সঙ্গে আমি রয়েছি। কি হুমকি, আপনাকেও কি হুমকি দেওয়া হচ্ছে? আমাদেরকে হুমকি দিচ্ছে, পার্টি অফিস করেছে ওরা টিএমসিরা। তো আমরা বাধা দিতে গেছি যে আমাদের এখানে পূজার জায়গাটা, আমাদেরকে পূজা হচ্ছে, তাহলে তোমরা এখানে কেন পার্টি অফিস করছো? তখন আমাদেরকে হুমকি দিচ্ছে যে উঠিয়ে নিয়ে যে পুকুরে স্নান করে উলঙ্গ করে ধর্ষণ করব। তো এই বিষয়টা নিয়ে আপনারা কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন? আমরা থানায় অভিযোগ জানিয়েছি, এসপির কাছেও জানিয়েছেন? এসপির কাছেও জানিয়েছি। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া? না, আমাদের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। মানে বিডিও, বিএলআরও সব জায়গাতেই আপনারা জানিয়েছেন? হ্যাঁ, সব জায়গাতে আমরা জানিয়েছি। কিন্তু কোনো কিছু কেউ কি পাশে থেকেছে? কোনো আধিকারিক কি এসছে আপনার সঙ্গে? না, আমাদের পাশে কেউ থাকেনি, আমাদের
এখন কি অবস্থা? ওখানে কি পুজো করতে যেতে পারছেন? সেই পুকুরে কি আমরা কোনো পূজা করতে যেতে পারছি না। আমরা ভয়ে আতঙ্ক হয়ে আছি যে আমরা ছেলেকে স্বামীকে আমরা কিভাবে রাখবো, আমরা কিভাবে থাকবো, আমরা বাইরে বাড়াতে পারছি না, ভয়ে আমরা এখন আতঙ্ক হয়ে আছি। সুব্রতোষ, পুলিশ কি কোনো অভিযোগ নিয়েছে? যদি নিয়ে থাকে তাহলে সেই অভিযোগ এরা কবে করেছিলেন? দেখো, গতকালকে এই যে হুমকি, তাদের ওপর যে হুমকি দেওয়া হয়েছে সেই হুমকির অভিযোগ তারা কিন্তু গতকালকে করেছেন। একেবারে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে, থানায় অভিযোগ করা হয়েছে। এর পাশাপাশি ব্লক প্রশাসন এবং তার আগে তো পুরো এই দেবোত্তর বিষয়ে যে দখল হয়ে যাচ্ছে এবং নিয়মিত দুর্বৃত্তরা তাদের উপর হুমকি দিচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু এর আগেও থানায় অভিযোগ করা হয়েছে। একেবারে আমরা শুনে নেব এই বিষয়ে বিভিন্ন প্রশাসনিক স্তরে সেখান থেকে কি এখনো পর্যন্ত প্রতিক্রিয়া আসছে, যেমন দেবোত্তর সম্পত্তি দখল করা, তা নিয়ে স্থানীয় বিএলআরও কি বলছেন, বিডিও কি বলছেন, পুলিশ কর্তারা এই বাকে কি বলছেন শুনবো। মানে সরকারিভাবে যেখানে জানানোর কথা বা যেখানে খোঁজ নেওয়ার কথা আমি জানাবো। এরকম আমার কোনো চোখেও পড়েনি বা এরকম আমাকে বলেও নেই। এরকম পরিস্থিতি আমাদের ইংলিশ ব্লকে কোথাও নেই। তো আপনি যখন বললেন আমি অবশ্যই খোঁজ নিয়ে দেখছি। অভিযোগ বলতে ল্যান্ড রেকর্ড সংক্রান্ত অভিযোগ থাকলে অবশ্যই সেটা দেখা হবে, ঠিক আছে। মানে আপনার কাছেও তো পাঠানো হয়েছে, তারা অভিযোগ করেছে। ল্যান্ড রেকর্ড সংক্রান্ত যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই দেখা হবে। আদারওয়াইজ যদি ল্যান্ড রিলেটেড দখল সংক্রান্ত হয় সেটা পুলিশ প্রশাসন দেখতে পারে, ল অ্যান্ড অর্ডার বা প্রপার ফোরামে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। দল এ ব্যাপারে সাথে নেই, দল নিশ্চয়ই তার কাজ করছে। পুলিশ প্রশাসনে যখন অভিযোগ হয়েছে, পুলিশ প্রশাসন নিশ্চয়ই খুব সুচারুভাবে এটা দেখবে। আশা করি দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি হবে। অবশ্যই দলগতভাবে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আমাদের অনেক বড় বড় নেতা এমএলএ তারাও কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে, তারাও কিন্তু জেলে গেছে, তাদেরকেও পুলিশ অ্যারেস্ট করেছে। এরকম বহু নজির আছে আমাদের কাছে। না না, ওগুলো সব মিথ্যা প্রচার করছে। আমি নেই বলে ওই জন্য মিথ্যা প্রচার করছে। এগুলো সব বিজেপি পার্টিরা সব কেন মিথ্যা প্রচার করে একটা বদনাম করার সৃষ্টি করছে। কলকাতায় ফের ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ করা হচ্ছে। এমনকি যে অভিযোগ উঠে আসছে, জেলবন্দি স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার নাম করে মহিলাকে ধর্ষণ করা হয়েছে, এই অভিযোগ উঠেছে। সুপ্রিয়া আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। সুপ্রিয়া, আবার সেই কলকাতা যেখানে পার্ক স্ট্রিট এলাকা এখনো জলজ্যান্ত হয়ে রয়েছে ধর্ষণের অভিযোগে, আবার ঠিক একই জায়গা থেকে এই অভিযোগ, ঠিক কি হয়েছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দিন কয়েক আগেই পার্কস্ট্রিট থানাতে লিখিতভাবে এক মহিলা তিনি অভিযোগ করেন এবং সেক্ষেত্রে ওই মহিলা অভিযোগপত্রে যেটা উল্লেখ করেছেন যে তার স্বামী জেলবন্দি অবস্থাতে রয়েছেন কোনো একটি মামলাতে অভিযুক্ত হিসাবে। আর সেই জেলবন্দি স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময় ওই মহিলার থেকে টাকা হাতানো থেকে শুরু করে মহিলাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এক ব্যক্তি। এমনকি যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি একজন সেনাকর্মী, এমনটাও কিন্তু ওই মহিলা তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন। এমনকি তাকে ধর্ষণ করা হয় সেটাও কিন্তু তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার অভিযোগপত্রে। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পার্কস্ট্রিট থানার পুলিশ, যেটা আমরা জানতে পারছি যে ওয়াটগঞ্জ এলাকা থেকে ওই সেনাকর্মী তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তাকে আজ আদালতে তোলার পর পুলিশের তরফ থেকে হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। এমনকি সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি যে ওই সেনাকর্মী তিনি বর্তমানে অসমে কর্মরত ছিলেন, কিন্তু এই মহিলার সঙ্গে যে অভিযোগ, এই মহিলা যে অভিযোগ করছেন সেই অভিযোগের যে সত্যতা সেটা যাচাই করার জন্যই কিন্তু পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ সেগুলো সংগ্রহ করার কাজ চালাচ্ছে সমান্তরালভাবে তদন্তকারী আধিকারিক। জানতে চাইবো, ওয়াটগঞ্জ এলাকা থেকে গ্রেফতার, ওখানে কি সেনা আবাসন থেকে গ্রেফতার করা হয়? যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি ওয়াটগঞ্জ এলাকা থেকেই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওখানেই সম্ভবত তার কোনো ঠিকানায় তিনি ছিলেন, তবে কোনো সেনা আবাসন থেকে গ্রেপ্তার করা হয়নি এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ওয়াটগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেই এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। পার্কস্ট্রিট থানাতে অভিযোগটা কিভাবে লিপিবদ্ধ হলো? মানে ধর্ষণের ঘটনা কি পার্কস্ট্রিট থানায় ঘটেছিল? পার্কস্ট্রিট থানা এলাকার চত্বরে ঘটেছিল? কোথায় ঘটেছিল? দেখো, মহিলা যে অভিযোগ করেছেন তাতে এই যে ব্যক্তি বা সেনাকর্মী যাকে বলা হচ্ছে তিনি বিভিন্ন জায়গাতে ওই মহিলাটাকে নিয়ে যান, এমনকি তার যে জেলবন্দি স্বামী রয়েছে তাকে জামিন পাইয়ে দেবেন বলে তিনি বলেছিলেন এবং সেই বাবদ কিন্তু বিভিন্ন সময় তার থেকে টাকাও হাতানো হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ। সুপ্রিয়া, আমি জানতে চাইছি পার্কস্ট্রিট থানাতে অভিযোগটা লিপিবদ্ধ হলো কেন? ঘটনাটা কি কোনো ধর্ষণের ঘটনা কি পার্কস্ট্রিট থানা এলাকার মধ্যে ঘটেছিল, জুডিসডিকশনের মধ্যে? দেখো, এখনো পর্যন্ত যে বিষয়টা জানা যাচ্ছে তাতে ওই মহিলা তিনি পার্কস্ট্রিট থানা এলাকাতেই থাকেন, সেই জায়গা থেকেই কিন্তু পার্কস্ট্রিট থানায় অভিযোগ করেছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ সুপ্রিয়া।
বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলার প্রতিবাদ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিক্ষোভ, উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতিবাদ। বিশ্ববিদ্যালয় গেটের সামনে বিক্ষোভ, কলেজের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় এবিভিপি। আপনারা জানেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে লিখে প্রশ্নপত্র করা হয় এবং তারপরেই গোটা রাজ্যই প্রতিবাদে ফেটে পড়ে। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রতের সঙ্গে। দেবব্রত, দেখো একদম প্রথমে সেই ছবিটা দেখাতে বলবো। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে কিন্তু এবিভিপির আন্দোলন শুরু হয়েছে। তারা প্রথমে এসে কিন্তু গেটের উপর আছড়ে পড়ে তাদের ক্ষোভ এবং তারপরে তারা আন্দোলন চালিয়েছে। তাদের একটাই বক্তব্য যে যেভাবে ইতিহাস উপাচার্যের পদত্যাগ এই দাবিকে সামনে রেখে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর আগেও যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে তাদের এই আন্দোলনে, যে বারবার এই ঘটনা ঘটছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কিন্তু তার সত্ত্বেও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় যারা দোষী বা যারা ভুল করছে এই ধরনের ঘটনা তাদের কোনো শাস্তির ব্যবস্থা করছে না। মূলত এই দাবিগুলোকে সামনে রেখে কিন্তু আজকের এই আন্দোলন এবং সেই আন্দোলনের ঝাঁজ কিন্তু ইতিমধ্যেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আটকে পড়েছে। ধন্যবাদ দেবব্রত। কাকদ্বীপে তৃণমূল নেতার ভাইপো খুনের পেছনে দলের গোষ্ঠী কোন্দল কি আছে? পঞ্চায়েতের দখলদারি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে কি খুন হয়েছে তৃণমূল কর্মী রাকিব শেখ? তৃণমূল সূত্রের কিছু খবর আসছে, লোকসভা নির্বাচনের পর থেকে মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিয়ে তৃণমূল সাংসদ বাপি হালদার আর বিধায়ক মন্টুরাম পাখিরার গোষ্ঠীর মধ্যে গন্ডগোল নাকি ছিল। আগেও তৃণমূলের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিনের বাড়িতে বোমাও নাকি ছোড়া হয়েছে আর লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করা হচ্ছে। সালাউদ্দিন বিধায়ক গোষ্ঠীর লোকজন বলে খবর। সম্প্রতি ত্রাণ বিলি নিয়েও সাংসদ আর বিধায়ক গোষ্ঠীর কোন্দল বাঁধে। এরপর গতকাল মাঠ থেকে উদ্ধার হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপোর ক্ষত বিক্ষত দেহ। নিহত তৃণমূল কর্মীর নাম রাকিব শেখ। কিংবা কারা তাকে খুন করলো সেটা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে খানিকটা পুলিশ তত্ত্ব তালাশ করছে। সাংসদ গোষ্ঠীর দিকেই অভিযোগের তীর রয়েছে নিহতের কাকার। এখনো পর্যন্ত তৃণমূল সাংসদ বাপি হালদারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমপি আমরা তো বারবার তো এমএলএ সাহেবকে বলেছি, বারবার বলছি, ওসব আমরা কী বলবো, আমরা বারবার বলছি এইসব হচ্ছে, গন্ডগোল করছে, বারবার মারামারি হচ্ছে, অনেক সময় মারও খেয়েছি, এই সব চলছে। বিধায়ক সাহেব তো সব জানেন, আমরা যা কিছু হয়তো বিধায়ক সাহেবকে বলি, আমরা সব ব্যবস্থা নিয়েছে কি না, কোনো স্টেপ নেয়নি। এই লোকজনগুলো কি এমপির ছত্রছায়ায় রয়েছে সেইটা মনে হয় তো, না তো এত কিছু হয় কি করে, মানে এমপির ইন্ধন আছে মনে করছেন? স্বাভাবিক তো এটা ভাবার বিষয়, কোনো কিছু নেই। একটা নিরীহ ছেলেকে এরা মারবে, ও নিশ্চয়ই কিছু দেখেছে, কোনো কিছু ষড়যন্ত্র কিছু দেখেছে, সেই হিসাবে বলছে বলে দেবো। পুলিশে বারবার জানিয়েছি, বারবার পুলিশকে জানিয়েছি, পুলিশ আসবে, কোথাও পেটে বেরোতে দেখবে, ছবি তুললে চলে যাবে। এর কঠোর শাস্তি চাই, আমরাও চাচ্ছি। পুলিশের যে কোনো প্রকারে তদন্ত করে বার করতে হবে কারা সব করেছে। ও উপরে সব নেতৃত্ব আরও অনেক আছে, সময় মতো বলে দেবো সব। যারা আজকে দাবি করছে যে আমরা টিএমসি করি, তারা কিন্তু আদৌ টিএমসি নয়। আমার সন্দেহ সেটাই, কারণ এর আগে অনেক হুমকি দিয়েছে। পঞ্চায়েতের এরা একটা দখল করার চেষ্টা করছে, যাতে করে আমাদেরকে সরিয়ে দিয়ে তারা যেন দখলে আসতে পারে, সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, নিরন্তর চালিয়ে যাচ্ছে। সাংসদ এখানে আমাদের সঙ্গে কোনো সহযোগিতা কিন্তু উনি করেননি। যারা এই আন্দোলন করছে, যারা চেঁচামেচি করছে, যারা হুমকি দিচ্ছে, তারাই তো বলছে আমাদের মাথার উপর রয়েছে, সাংসদের নামে স্লোগান দিচ্ছে। আমার ছেলের সঙ্গে আমার কিছু হয়নি, ওরা পা কেটেছে, দুদিন হাঁটতে পারেনি কাদায়। ওই ছেলেটা গাড়ির কাছে গিয়ে বসে থাকে, ও গাড়ি চালাতে পারে না। আমি জানি আমার ছেলে ঘরে শুয়ে আছে, কে পেলবো ঢেকে নিয়ে খেয়েছে। আমার বলে তো ছেলের কুপিয়ে মেরে ফেলে দিয়েছে, বলি ভর্তি হয়ে গেছে। আর কি ওর এমন ভাবে কুপিয়েছে, ও নিজে নিজে ওরকম করতে পারে না। আমি রাজনীতি মানে কি, যখন সিপিএম ছিল সিপিএম, টিএমসি ছিল টিএমসি, আমি কোনো দলের কথা আলোচনা করি না। তবে তোরা তো মার্ডার করে তো কেউ এমনি ইয়ে করে থাকতে পারবি নি, ফায়েস হয়ে যাবে, তখন তোদের হাল কি করব? আমি যখন প্রমাণ পেয়ে যাব, তোরা কি বাঁচতে পারবি? 5 মিনিট সময় লাগবে না।
আর এর সঙ্গে সঙ্গে আরও খুন হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী, সেটাও আপনাদের দেখাবো। ভরতপুরে তৃণমূল কর্মী খুনে 18 ঘন্টা পার হয়ে গিয়েছে, আটক মাত্র 2 জন। আটকদের মধ্যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর স্বামীও আছেন। গতকাল রাতে বাইকে করে যাওয়ার সময় তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। এলো পাথারে কোপ মারে আর বোমা ছোড়ার অভিযোগ ওঠে আর তার মৃত্যু হয়। কৌশিক আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কৌশিক, পুলিশ কি বলছে? সময় তো গড়িয়ে যাচ্ছে, 2 জনকে মাত্র আটক করা হয়েছে, কি বলা হচ্ছে? দেখো, পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো স্পষ্ট করা হয়নি, তবে 5 থেকে 6 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি যে কতজন আততায়ী অর্থাৎ কতজন দুষ্কৃতী সেখানে ছিল যারা এই খুনের ঘটনা ঘটিয়েছে। কারণ যে এলাকায় ঘটনাটি ঘটেছে একদম যে মাঠ এলাকা এবং সেই নদীর পাড়ে, এবং সেখানে কেউ সেই রাত্রের অন্ধকারে কেউ আশেপাশে ছিল না বা কোনো সিসিটিভি ছিল না। সেই জায়গা থেকে পুলিশের কাছে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যেহেতু সেখানে আশেপাশে কোথাও সিসিটিভি বা এইরকম কোনো ফুটেজ পায়নি, সেক্ষেত্রে তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে পুলিশ যেটা বলছে যে 4-5 জনের নামে মামলা রুজু করা হয়েছে এবং তারপর আরও কারা আছে সেটা তদন্ত সাপেক্ষে যারা অভিযুক্ত তারা কোনো রাজনৈতিক দলের কর্মী? কৌশিক, দেখো, এখনো পর্যন্ত যারা আটক হয়েছে তারা কিন্তু রাজনৈতিক দল তৃণমূল, রাজ্যের শাসক দল তৃণমূলের নেতা এবং একজন রয়েছে পঞ্চায়েত সদস্যর স্বামী। সেক্ষেত্রে কিন্তু যে গোষ্ঠীকোণ দল সেটা যেন কোথাও সামনে আসছে। যা হুমায়ুন কবির যেমনটা বলেছিলেন, মেরেছেন যে লোক তারা কিন্তু একই দলের এবং অন্য যারা মারা গেছেন তারাও একই দলের। বিরোধীরা তো বারংবার কিন্তু অভিযোগ তুলেছেন যে গোষ্ঠী দ্বন্দ্বের কারণেই খুন, তবে এখনো সেটা কিন্তু স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকে কিন্তু যে কারা খুন করেছে বা করতে পারে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট তো করা হয়নি। তবে এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত নেমে যে এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি, সেখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ কৌশিক। বাবা এসেছিল শুনিয়া মুনিশ দেখে ধান চাষ করার জন্য টাকা তুলতে দি বাড়ি যাইছিল, অনেক রাত হয়ে গেছে। দি এইখানে 8টা 8:30 হবে, বাড়ি থেকে ফোন করেছি, বাবাকে ফোন করি বেশি না, আমাকে বললো বাবাকে একবার ফোন করি দেখ। আমি ফোন করেছি, বাবার ফোনটা সুইচ অফ করে দিয়েছে, বাবাকে আমরা কেউ ফোন করে পাইনি। 9টার মধ্যে খবর আসছে বাবা মার্ডার হয়ে গেছে। কোনো কি শত্রুতা ছিল কারোর সাথে? শত্রুতা এমন ছিল না, কিন্তু বাবাকে গ্রামের লোকে কিছু লোকে মানে দেখতে পাইতো না। কোনো রাজনৈতিক দল করতো? টিএমসি পার্টি করতো। তারা যেন শাস্তি পায় আমার বাবাকে যারা মেরেছে, এইটাই চাই। আমার স্বামীকে মেরেছে অমনি তাদের যেন জেল হয়ে যায়। কোনো রাজনৈতিক বা জমি সংক্রান্ত না, আমি এখন বলতে পারছি না। খবরটা আমরা এই 8 ঘন্টা হবে পেলাম, তখন গ্রামের শুনিয়ার লোক সব চলে এসে, আমরা জানি না। আমরা ফোন করছি, ফোনে ধরছি না। দিয়ে আমার দেওরকে বললাম ফোন করো, তো ফোনে ধরলু না। আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম, তাও বলি ফোন ধরলু না। তারপরে শুনছি মার্ডার হয়ে গিয়েছে দাদা আমাদের। চাষ করতো, একটা ছিল মিনে আছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি দেখাচ্ছি যে এই রাজ্যে 6টি জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছেন এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী যারা অভিযুক্ত তারাও শাসক দলেরই কর্মী বা নেতার নাম জড়িয়েছে সেই খুনের ঘটনায়, যার মধ্যে ভাঙড় আছে বীরভূমেই পরপর 2 তৃণমূল কংগ্রেস কর্মী খুন হন। দুলাল সরকার খুনের ঘটনাও আপনারা দেখতে পেয়েছেন, বজবজে খুনের ঘটনা, মালদাতেও খুনের ঘটনা। এই একাধিক খুনের ঘটনায় শাসক দলের নেতা বা কর্মী খুন হয়েছেন, পেছনের শাসক দলের নেতা বা কর্মীরাই জড়িয়ে থাকার অভিযোগ উঠেছে। এটা তো শুধু কাকদ্বীপ না, ভরতপুরে হয়েছে একই সিনড্রোম। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সব বঙ্গে একই জিনিস হচ্ছে। কারণ একটাই, বখরার মারামারি। রসদ কম, চোর বেশি। রসদ কমে যাচ্ছে, চোর বেড়ে যাচ্ছে। সব চোর তৃণমূলে। দিদি অত রসদ দিতে পারছে না, দিদির রান্নাঘরে অত খাবার নাই। এবার দিদির চোর ভাইরা কি করবে? খুনাখুনি করে সংখ্যা কমাচ্ছে। না, এটা রাজনৈতিক খুন না, এটা রাজনৈতিক খুন না। আমি ওনাদের খোঁজ নিয়েছি রাত্রেবেলায় ঘটনা, আমি খোঁজ নিয়েছি। তাতে ওনাদের নিজেদের গোষ্ঠীর মধ্যেই একটা পারিবারিক বিবাদ জমি জায়গা নিয়ে একটা গোষ্ঠীর সঙ্গে ছিল। তারা তাদের স্বার্থে ঘা লেগেছে, তাই তাকে হয়তো দুনিয়া থেকে সরিয়ে দিয়ে।
নতুন ওবিসি তালিকায় হাইকোর্টের স্থগিতাদেশকে এবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। 17 জুন স্থগিতাদেশ আসে, সেটাকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা। প্রধান বিচারপতির এজলাসে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। আদালত অবমাননার মামলার উপরে স্থগিতাদেশের আবেদন। সোমবার মামলা শুনবেন প্রধান বিচারপতি VR গাভাই। রাজ্যের 77টি জনজাতিকে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে হাইকোর্ট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্যের মামলা এখনো বিচারাধীন। আর এর মধ্যে নতুন ওবিসি তালিকা প্রকাশ করে রাজ্য সরকার, কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ পুরনো জনজাতিগুলিকেই নতুন মোড়কে তালিকাভুক্ত করেছে রাজ্য। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। রাজ্যের নতুন ওবিসি তালিকার ওপরে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, কলকাতা হাইকোর্ট যে তালিকা, যে 2010-এর আগের যে তালিকা মেনটেন করতে বলেছিল এবং সেই অনুযায়ী কোনো ধরনের চাকরির প্রসেস আটকাবে না, এমনটাও নিয়ম দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টে সেই নির্দেশ মানা হয়নি। রাজ্য সরকার বিভিন্ন পরীক্ষা, এমনকি চাকরির যে নিয়োগ, সেগুলি আটকে রেখেছিল। এই নিয়ে নতুন করে একটি আদালত অবমাননার মামলা হয়। যেহেতু আজকে পশ্চিমবঙ্গ সরকারের নতুন ওবিসি তালিকার উপরে কলকাতা শীর্ষ আদালতে একটি শুনানি ছিল, সেই সংক্রান্ত মামলাটি পিছিয়ে যাওয়ার জন্য আপাতত 31শে অগস্ট পর্যন্ত নতুন তালিকার উপরে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শীর্ষ আদালতে এই মামলা হওয়ার পরে ফের নতুন করে কলকাতা হাইকোর্টে এই আদালত অবমাননার মামলা শোনা হবে। ধন্যবাদ। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত দমদম। বিধায়ক অতীন ঘোষের অনুগামীদের মারধরের অভিযোগ উঠছে কাউন্সিলর কাকুলি সেন এবং তার স্বামী শান্তনু সেনের বিরুদ্ধে। এক বৃদ্ধাকে কাউন্সিলর কাকুলি সেন চড় মারেন বলেও অভিযোগ উঠছে। আর এরপরেই কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিধায়ক অনুগামীরা, অর্থাৎ অতীন ঘোষের অনুগামীরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। আবারও গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল দমদমের 2 নম্বর ওয়ার্ড 6 নম্বর গেট এলাকা। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, 6 নম্বর গেট এলাকায় গতকাল রাত্রির বেলায় অতীন ঘোষ গোষ্ঠী এবং শান্তনু সেন কাকুলি সেন গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারপিট, এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল রাত্রির বেলায় ঘটনা ঘটে এই পুকুর পাড়ে বসাকে কেন্দ্র করেই, এবং তারপরে সেটা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। বেশ কয়েকজন দুপক্ষের মধ্যে আহত হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু দুপক্ষের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে সিটি থানায়। এক পক্ষ অর্থাৎ অতীন ঘোষ গোষ্ঠীর বক্তব্য, গতকাল শান্তনু সেন এবং তার স্ত্রী কাউন্সিলর কাকুলি সেন এসে বেশ কয়েকজনকে মারধর করে। আবার উল্টো দিকে শান্তনু সেন গোষ্ঠীর বেশ কয়েকজনের বক্তব্য, মারপিট ঠেকাতে এসে কাকুলি সেন এবং শান্তনু সেন দুজনেই আক্রান্ত হয়। এই নিয়ে কিন্তু সিটি থানায় গতকাল রাত্রিবেলায় ব্যাপক গণ্ডগোল হয়, এলাকা প্রায় র্যাফ নামাতে হয়, দুপক্ষের মধ্যে হাতাহাতি, বেশ কয়েকজন আহত। গোটা ঘটনা খতিয়ে দেখছে সিটি থানার পুলিশ। দুপক্ষের তরফেই কিন্তু ইতিমধ্যে এই থানায় অভিযোগ জানানো হয়েছে। ক্যামেরা গৌরবের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। আর একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছে বিধায়ক এবং কাউন্সিলর গোষ্ঠীর লোকজন। সিটি থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষই। এখানে সন্ধ্যেবেলা 9টা নাগাদ ওই পাশে কিছু ছেলে, বাইরের ছেলে এসে নেশামান করে। আমরা সেখানে বারণ করি, তাদের বাধা দিয়ে এখানে ঢুকবে না, তোমরা এখানে নেশামান করবে না বলে তারপর সব যে আমরা চলে যাই। তারপরেতে আমি তখন বাড়ি ঢুকছি, হঠাৎ দেখি ডাক্তার কাকুলি সেন, ডাক্তার শান্তনু সেন কিছু ছেলে নিয়ে হাতে লাঠি নাকি রড মতন ছিল, এইগুলো দিয়ে বেরিয়েছে। আমাকে হঠাৎ অ্যাটাক করে, থাপলা মারে, মেরে তুই এক পায়েটা মারবার, হ্যাঁ লাঠি দিয়ে, হ্যাঁ শান্তনু সেন নিয়ে মেরেছেন আমাকে। শান্তনু সেন মেরেছে, হ্যাঁ। ঠিক 11:15 নাগাদ এনাকে মারার পর মানে ফাঁকা রাস্তায় একে মেরে ওখানে গিয়ে আমাকে গালাগাল দিয়ে ডাকছে। আমিও খেতে বসবো, বাইরে বেরিয়েছি। বেরিয়ে দেখি অন্তত গোটা 20-22 জন ছেলে, যাদেরকে আমি চিনি। সেটা হচ্ছে এক ডাক্তার শান্তনু সেন, কাকুলি সেন, এরাও আমাদেরকে মেরেছে। এরা উপস্থিত শুধু রাখিনি, নিজেরা মেরেছে আমাদেরকে, আমার মাকেও মেরেছে হাতে। এইখানে ওদেরই হাতে কিছু ধারালো কিছু ছিল, যার জন্য কেটে গেছে। ঠিক আছে, আমি আরজি করে যাই। আর সঞ্জু মণ্ডল, যাদেরকে আমি চিনি, সঞ্জু মণ্ডল, মহাদেব আর হচ্ছে টিঙ্কু। 2021-এ যখন অতীন ঘোষ আমাদের এখানে বিধায়কের টিকিট পান, কিন্তু জেতানোর পর থেকেই উনি কিছু বাইরের বহিরাগত যে আনোয়ার খান বলে আছে, শান্তনু সেন তার বউ কাকুলি সেন গাড়ি করে নিয়ে এসে ওইখানে শুধু ওই ছেলেটিকে মারে নয়, অন্যান্য লোকেদের যারা
ওর পক্ষে বলছিল তাদেরকে মারধর করে, মহিলাদের মার করে, তারা তো স্টেটমেন্টও দিয়ে সবাই, হ্যাঁ মহিলাদের মারধর করে এবং 7 জন টোটাল মানে আহত হয়েছে। তো এইটা আমার উস্কানির প্রশ্ন আসছে কেন? ঘটনাটা তো সকাল থেকে তোমার 100 দিনের কর্মীকে অ্যাবসেন্ট করা নিয়ে হয়েছে, মানে যে যার অধিকার নেই সে খাতার উপর কেটে সই করে দিচ্ছে, মানে কাউন্সিলরের পাওয়ারে এত পাওয়ার যে সে গিয়ে একজনকে অ্যাবসেন্ট করে দিচ্ছে। আমি কিছু কথা বলবো না, কোনো বিষয়ে মন্তব্য করব না, কারোর বিষয়ে মন্তব্য করব না। আমার যা বলার আমি লিখিতভাবে আমার স্থানীয় পুলিশ প্রশাসন, আমার পুলিশ প্রশাসনের ওপর আমার যথেষ্ট আস্থা আছে, আমি আমার স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছি। কারোর মুখে সেলোটেপ লাগানো আমার কাজ নয়, প্রত্যেকেরই বাকস্বাধীনতা আছে। কে কী ভাষায় কথা বলবেন, কে কী মন্তব্য করবেন সেটা তার ব্যক্তিগত রুচির পরিচয়। কেউ কিছু বললেই তার প্রত্যুত্তরে জবাব দিতে আমি বাধ্য নই। যদি MDH কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH